জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব বুদ্ধ পূর্ণিমা বা যেটিকে বলা হয় বৈশাখী পূর্ণিমা, সেই বিষয়ে 8টি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আচ্ছা, কি কি বিষয় আলোচনা করব সেটা প্রথমে আপনাদেরকে আমি সামারাইজ করে দিচ্ছি। নাম্বার 1, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি ও পুজো করার সর্বশ্রেষ্ঠ সময় কোনটি হবে এই দিন, সেটি আপনাদেরকে জানাবো। নাম্বার 2, বুদ্ধ পূর্ণিমার কয়েকটি রেমেডি বা টোটকা সম্পর্কে বলবো, যা করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির কমতি হয় না এবং ভগবানের কৃপায় আপনারা সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং অর্থনৈতিক দিকে প্রচুর উন্নতি জীবনে আসবে আপনাদের। নাম্বার 3, বুদ্ধ পূর্ণিমার দিন কোন 5টি কর্ম করতে নেই, নইলে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আজকে আমি জানাবো। নাম্বার 4, বুদ্ধ পূর্ণিমার দিন কোন খাবারগুলো গ্রহণ করতে নেই, এমন 3টি সবজি কথা বলবো, সেগুলো কিন্তু কখনোই এই দিন মুখে তুলবেন না, নতুবা সারাটা জীবন দুর্ভাগ্যের করাল ছায়া আপনাদেরকে চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরবে। নাম্বার 5, বুদ্ধ পূর্ণিমার দিন এমন একটি খাবার রয়েছে যেটি খেলে দীর্ঘায়ুর প্রাপ্তি ঘটে এবং রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 6, এই বুদ্ধ পূর্ণিমার দিন এমন একটি বিশেষ বস্তু রয়েছে, সেটি যদি আপনারা আপনাদের রান্নাঘরে একটিবার রেখে দিতে পারেন, আপনাদের যে চালের ড্রাম রয়েছে সেই স্থানে, সেই ঘর থেকে কখনোই অন্নের অভাব হয় না, সেই ঘরে সদা সর্বদা মাতা অন্নপূর্ণা দেবী বিরাজমান হন। নাম্বার 7, এই বুদ্ধ পূর্ণিমার দিন একটি বিশেষ খাবার যদি প্রভু নারায়ণকে নিবেদন করে নিজেরা যদি গ্রহণ করতে পারেন, রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন এবং জীবনে প্রচুর অর্থ আসবে। তবে এই খাবারটি কিন্তু চন্দ্রদেবকেও নিবেদন করতে হয়, কারণ চন্দ্র হচ্ছে আমাদের ক্যাশ ফ্লোর কারক গ্রহ। এই দিন এই নৈবেদ্য চন্দ্রদেবকে দিয়ে যদি গ্রহণ করতে পারেন নিজেরা, ক্যাশ ফ্লো জীবনে বজায় থাকে। নাম্বার 8 নাম্বার আজকের বিষয়টি থাকবে, এই বৈশাখী পূর্ণিমার দিন নিজের বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এই একটি বস্তু। সারাটা বছর, বৈশাখ মাস থেকে নতুন বছর শুরু হচ্ছে, তাহলে এই সারাটা বছর কিন্তু আপনাদের জীবনে অর্থের আগমনটা হতেই থাকবে, অপরচুনিটি জীবনে কিন্তু আসবে। এটি অত্যন্ত ফলপ্রদ একটি টোটকা। তাহলে বুঝতেই পারছেন, মোট আমি 8টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটি হতে পারে একটু দীর্ঘায়িত, আমি অনুরোধ করব আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি অনেক নতুন তথ্য জানতে পারবেন, কারণ এই একটি প্রোগ্রামে আমি বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার সমস্ত কিছু আলোচনা করেছি। এটা একটি কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, যারা প্রিমিয়াম কুষ্টি বা হস্তবিচার করাতে চান, বাস্তুবিচার করাতে চান অনলাইনে, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ভিডিওর মধ্যেও রয়েছে। এবং আজকের এই প্রোগ্রামটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আচ্ছা, প্রথমেই জেনে নিন যে 2026 সালে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা কবে পালন করা হবে সে সম্পর্কে। দেখুন, দ্বাদশ পূর্ণিমার মধ্যে এক অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমা। দেখুন, আগামী 1 মে শুক্রবার বৈশাখী পূর্ণিমা পালিত হবে এবছর, যেটাকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা। এই তিথিতে ভগবান বুদ্ধের জন্ম এবং বৈশাখী শুক্ল তিথিতে উনি বোধিসত্ত্ব লাভ করেছিলেন। দেখুন, পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে 30 এপ্রিল রাত 8টা 27 মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 1 মে শুক্রবার রাত 9টা 38 মিনিটে। এই দিন পূর্ণিমার উপবাস এবং শ্রী শ্রী ভগবান শ্রী বুদ্ধের আবির্ভাব পুজো হবে, তথা সত্যনারায়ণ দেবের পুজোর শুভ সময়টা হচ্ছে সন্ধে 5টা 51 মিনিট থেকে রাত্রি 7টা 35 মিনিট পর্যন্ত। অনেকেই প্রশ্ন করতে পারেন যে যেহেতু 30 তারিখ লেগে যাচ্ছে পূর্ণিমা, তাহলে 1 মে কেন বুদ্ধ পূর্ণিমা পালিত হবে? সেক্ষেত্রে বলবো, শাস্ত্র মতে উদয়া তিথি অনুযায়ী, অর্থাৎ সূর্য যখন সকালটিকে স্পর্শ করে সেই দিনটিকেই কিন্তু পূর্ণিমা হিসাবে মনে করা হয়। তো সুতরাং 1 মে শুক্রবার দিনই কিন্তু এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা তিথিটি কিন্তু উদযাপিত হবে। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অমৃত যোগের সময়সূচিটি। দেখুন,
বুদ্ধ পূর্ণিমা দিন 1 মে শুক্রবার দিন সকাল 6:48 পর্যন্ত থাকবে এই অমৃতযোগের শুভ সময়। তারপরে আবার আরেকটি অমৃতযোগের শুভ সময় পাবেন এই দিন সকাল 7:40 থেকে শুরু করে সকাল 10:15 পর্যন্ত, আবার দুপুর 12:52 থেকে দুপুর 2:34 পর্যন্ত। আরেকটি শুভযোগ পাবেন, সেটি হচ্ছে 1 মে বিকেল 4:22 থেকে শুরু করে সন্ধ্যা 5:59 পর্যন্ত, আবার রাত্রি 7:30 থেকে রাত 9:01 পর্যন্ত। এগুলি প্রত্যেকটি কিন্তু অমৃত যোগের শুভ সময়। দেখুন, এই বুদ্ধ পূর্ণিমার দিন দান দক্ষিণা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বৈশাখী পূর্ণিমার যারা ব্রত রাখেন তারা নিশি পালন করবেন তার আগের দিন, বিষয়টি মাথায় রাখবেন। দেখুন, 12টি পূর্ণিমার মধ্যে এই বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দিন চন্দ্রদেব নিজের যৌবন অবস্থায় থাকে। তাই চন্দ্রদেবের উদ্দেশ্যে অবশ্যই এই দিন সন্ধ্যার সময় অর্ঘ্য প্রদান করুন। এই ক্ষেত্রে অল্প কাঁচা দুধ, মিষ্টি, আতপ চাল, সাদা ফুল, মিছরি এগুলোকে তামার পাত্রে রেখে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন। যেমনভাবে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করেন সেইভাবেই চন্দ্রদেবকেও এই দিন অর্ঘ্য নিবেদন করুন। চন্দ্র হলো আমাদের মনের কারক গ্রহ। আপনাদের মন অত্যন্ত মানে এই ক্রিয়াটির ফলে স্থির থাকবে এবং জীবনে ক্যাশ ফ্লো ঠিকঠাক জায়গায় থাকবে, কারণ চন্দ্রকে আবার ক্যাশ ফ্লোয়ের কারক গ্রহ কিন্তু বলা হয়। বিশেষ করে যাদের চন্দ্র দুর্বল রয়েছে জন্মছকে তারা কিন্তু এই ক্রিয়াটি এই দিন অবশ্যই করবেন। ধরুন, কারোর ব্যবসা ঠিকঠাক চলছে না, সাংসারিক জীবনে অভাব অনটন নেমে এসছে, বা যাদের একটুতেই হিট অফ দ্য মুভমেন্ট হয়ে যান, মাথা অত্যন্ত গরম হয়ে যায়, যারা অত্যন্ত চঞ্চল তারাও কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন। আপনার ঘরে ছোট সন্তান সন্ততি রয়েছে, তাদের পড়াশোনার প্রতি মন নেই, তাদের মনটা খুব চঞ্চল অস্থির টাইপের রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই নৈবেদ্য বা অর্ঘ্য চন্দ্রদেবকে বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই নিবেদন করবেন নিজের সন্তান বা সন্ততির হাত দিয়ে। এতে তাদের পড়াশোনার জায়গাটা স্ট্যাবিলিটি আসবে এবং তাদের মনটা আস্তে আস্তে স্থির হয়ে যাবে। তবে শুধু বাচ্চারাই নয়, সবাই কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন। যাই হোক, এর পরের বিষয়টি হলো বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই নিজেদের বাড়ির তুলসী তলায় প্রজ্বলিত করবেন। এর মাহাত্ম্য অত্যাধিক শাস্ত্রে দেওয়া হয়েছে। এছাড়াও এই দিন গঙ্গায় স্নান করার মাহাত্ম্য এবং গুরুত্ব, আধ্যাত্মিক কারণ অত্যন্ত বেশি রয়েছে। দেখুন, যে কোনো পূর্ণিমার তিথিতে, সেটি কার্তিক পূর্ণিমা হোক, রাস পূর্ণিমা হোক বা এই বৈশাখী পূর্ণিমা, এই দিন গঙ্গা স্নান করা মানে শরীরের এবং মনের সমস্ত মলিনতা এবং পাপের বিনাশ ঘটে। শুধু তাই নয়, এই দিন গঙ্গা স্নান করা মানে মানুষের মনের সমস্ত কুবিচার সুবিচারে পরিবর্তন হয়ে যায়। ধরুন, এই ক্ষেত্রে যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই, তারা নিজের স্নানের জলে অল্প করে হলুদ, গোলাপ জল, কালো তিল মিশিয়ে স্নান করে তারপরে অল্প করে গঙ্গা জল গায়ে ছিটিয়ে নেবেন। এছাড়াও বুদ্ধ পূর্ণিমা এবছর যেহেতু শুক্রবার দিন পড়েছে, তাই অবশ্যই যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে বা অষ্টবৈভব লক্ষ্মীর মূর্তি বা ছবি রয়েছে বা ঘরে লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি রয়েছে, তারা এই দিন শিবলিঙ্গের অভিষেক অবশ্যই করবেন, সাথে লক্ষ্মীনারায়ণের বিশেষভাবে পুজো করবেন। এদিন সত্যনারায়ণ পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। দেখুন, একটা তামার পাত্রে অল্প করে গঙ্গা জল নিয়ে নেবেন, তার মধ্যে শ্বেত চন্দন, আতর, অগুরু, সিদ্ধি পাতা, অল্প গোলাপ জল, অল্প ঘি, অল্প মধু, এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে যদি আপনারা এই দিন শিবলিঙ্গের অভিষেক করতে পারেন এবং নিজের যে কোনো একটি মনস্কামনা ব্যক্ত করতে পারেন, তাহলে 100% জেনে রাখুন, যদি এই একটি কাজ আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টকে নাশ করবে এবং একটি পার্টিকুলার মনস্কামনা করবেন, সেটা কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। শুধু তাই নয়, এই দিন যদি আপনারা লক্ষ্মীনারায়ণের বিশেষভাবে পুজো অর্চনা করতে পারেন, তার ফলে কিন্তু মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ গৃহে স্থিত হন এবং অবশ্যই এই দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। দেখুন, পূর্ণিমা মানেই চন্দ্রের দিন এবং চন্দ্র মানেই মা লক্ষ্মীর এদিন পুজো করা হয়। আপনারা এই বৈশাখী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে ছোট্ট একটি ক্রিয়া করতে পারেন। 11টি লক্ষ্মী কড়ি সংগ্রহ করবেন, তার মধ্যে অল্প করে কেশর জল দিয়ে দিবেন এবং অল্প করে আতপ চাল দিয়ে
তার সাথে 11টি 1 টাকার কয়েন রেখে একটি লাল কাপড়ে মুড়ে সেটি মা লক্ষ্মীর চরণে এই দিন রেখে দিবেন এবং তার উপর একটি গোলাপ ফুল অথবা পদ্ম ফুল দিয়ে দিবেন এবং সাথে 108 বার এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নমঃ। এবং আপনাদের ঠাকুর ঘরে যদি শ্রীকৃষ্ণ থাকে, গোপাল থাকে, নারায়ণ থাকে, তো সেক্ষেত্রে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটিও 108 বার জপ করবেন এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর ওই পুটুলিটি মা লক্ষ্মীকে প্রণাম করে নিয়ে আপনি আপনার টাকা পয়সার জায়গায় রেখে দিন। এই একটি উপায় এদিন করে দেখবেন, অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে এবং টাকা পয়সার আনাগোনা অর্থাৎ ক্যাশ ফ্লো সুন্দরভাবে জীবনে বজায় থাকবে। এছাড়াও দেখুন, যাদের জীবনে শনিদেবের অন্তর্দশা রয়েছে, শনির 7.5 দশা চলছে, তারা এই বুদ্ধ পূর্ণিমার দিন একটি রিচুয়ালস করতে পারেন, খুব ভালো ফল পাবেন। কি করবেন? একটি তামার পাত্র নেবেন, তার মধ্যে কাঁচা দুধ, মধু, কালো তিল অল্প পরিমাণ নিয়ে নেবেন। সেগুলি নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে এই দিন নিবেদন করুন এবং একটি ঘিয়ের প্রদীপ বা তিলের প্রদীপ প্রজ্বলিত করবেন। এর ফলে আপনাদের জীবনে শনিদেবের ভালো প্রভাব পড়বে, খারাপ প্রভাবগুলো বিনষ্ট হবে। এই ক্রিয়াটি কন্টিনিউ প্রত্যেকটা পূর্ণিমার দিন করবেন এবং অন্তত 5টা শনিবার দিন করবেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। দেখুন, যারা অশ্বত্থ গাছের পুজো অর্চনা করেন তারা জীবনে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়ে থাকে, বিশেষ করে শনিদেবের দুষ্প্রভাব থেকে তারা কিন্তু রক্ষা পায়। সেহেতু আপনারা অবশ্যই এই ক্রিয়াটি আগামী 1 মে শুক্রবার দিন থেকে স্টার্ট করবেন এবং কোনো গ্যাপ না দিয়ে 5টা শনিবার এই উপায়টি করবেন এবং প্রত্যেকটা পূর্ণিমার দিন এই উপায়টি করবেন। ঠিক আছে, দেখবেন খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায়। এরপর যে রেমেডির কথা বলবো মন দিয়ে শুনবেন। আপনারা এই দিন আপনার ঠাকুর ঘরে যতজন দেবদেবী রয়েছেন, ঠাকুরের মূর্তি বা চিত্রপট রয়েছে, সেগুলির উপর অল্প করে সন্ধ্যার সময় প্রদোষকালে গোলাপ জল স্প্রে করে দিবেন। সামান্য এই একটি উপায় আপনারা করে দেখুন, এমনভাবে লাভবান হবেন যেটা আপনাদের কল্পনার বাইরে। এই দিন বা যে কোনো পূর্ণিমার দিন চিত্রপটে গোলাপ জল স্প্রে করা খুবই শুভ বলে মনে করা হয়। দেখুন, এগুলো ছোট ছোট প্রয়াস আমাদের, এগুলোর মাধ্যমে জীবনে অনেকখানি উন্নতি করা সম্ভব সব দিক থেকে। আচ্ছা দেখুন, যারা বড় পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করেন, সেক্ষেত্রে একটি নিয়ম রয়েছে। আপনারা ভগবানের চরণে 4 বার প্রদীপ দেখাবেন, নাভিদেশে 2 বার প্রদীপ দেখাবেন এবং ভগবানের মুখের দিকে 3 বার প্রদীপ দেখাতে হয় এবং ভগবানের সর্বাঙ্গে সর্বশরীরে 7 বার প্রদীপ কিন্তু ঘোরাবেন। এই নিয়মেই কিন্তু পূর্ণিমার পুজোতে প্রভু নারায়ণকে প্রদীপ নিবেদন করতে হয় এবং প্রদীপ কিন্তু অলওয়েজ স্ট্যান্ডে রাখবেন। প্রদীপের চারপাশে জব শস্য বা ধান বা গম অবশ্যই রাখবেন। প্রদীপ কখনোই খালি রাখতে নেই। পারলে এই পূর্ণিমার দিন 2টি লবঙ্গ, একটি দারচিনি স্টিক, অল্প হলুদ অবশ্যই কিন্তু প্রদীপে দেওয়ার চেষ্টা করবেন। এতে প্রভু নারায়ণ প্রীত হন, প্রসন্ন হন এবং সেই সংসারে স্থায়ীভাবে লক্ষ্মীনারায়ণ বিরাজ করেন। দেখুন, শাস্ত্র মতে বলা হয়েছে দান ধর্মের উপর আর কোনো ধর্মই হয় না। তাই আপনারা এই বৈশাখী পূর্ণিমার দিন গরিব মানুষদেরকে দান করতে পারেন। নিজের সামর্থ্য মতো 5টা ছোট বাচ্চাকে ঘরে এদিন খাওয়াতে পারেন এবং যাদের উপর শনির অন্তর্দশা রয়েছে, শনির কোনো দশা রয়েছে, তারা এই দিন অবশ্যই অন্ধ মানুষদেরকে হেল্প করতে পারেন, সেটা অর্থ দিয়ে হোক বা বস্ত্র দিয়ে হোক। এই দিন বস্ত্র দান করা সর্বাধিক সর্বশ্রেষ্ঠ দান হিসাবে শাস্ত্রমতে মনে করা হয়। দেখুন, বুদ্ধদেব হলেন শ্রী নারায়ণের 9ম অবতার, সুতরাং এই দিন অতি অবশ্যই বুদ্ধদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, উনার বিশেষভাবে পুজো অর্চনা করবেন। সাথে যাদের ঘরে ছোট্ট কৃষ্ণ গোপাল ঠাকুর রয়েছে, লক্ষ্মীনারায়ণ বা রাধা গোবিন্দের যুগল মূর্তি রয়েছে, তারা অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার দিন ভগবানকে নৈবেদ্য হিসাবে মাখন, মিছরি, ননি প্রদান করুন। এর ফলে ভগবান এতে অত্যন্ত প্রসন্ন হন এবং বুদ্ধদেবের উদ্দেশ্যে ক্ষীর বা পায়েস, তার মধ্যে কেশর মিশিয়ে নিবেদন করতে পারেন। এবং অবশ্যই যখন প্রভুকে আপনারা নৈবেদ্য নিবেদন করবেন নারায়ণের উদ্দেশ্যে, অবশ্যই এই দিন তুলসী মঞ্জুরি দিয়ে প্রদীপের সলতে তৈরি করে তার মধ্যে ঘি দিয়ে একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রদান করুন এবং আরতি করুন। এর ফলে ঘরের শ্রীবৃদ্ধি হয়, পারিবারিক ক্ষেত্রে মঙ্গল হয় এবং এই ক্রিয়াটি
যে জাতক বা জাতিকা একটিবার জীবনে করে নিবে তার সমস্ত পাপের খণ্ডন হবে এবং পরজন্মে তারা ভগবানের কৃপায় সুখী পরিবারে জন্মগ্রহণ করবেন এবং মনের মতন মাতা পিতা লাভ করতে পারবেন। শুধু তাই নয়, বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা যদি দশকর্মা ভাণ্ডার থেকে একটি ময়ূর পালক শুধুমাত্র ক্রয় করে নিয়ে এসে এই দিন শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন বা ঘরের গোপাল ঠাকুরকে নিবেদন করতে পারেন, তারা জেনে রাখুন আপনাদের সমস্ত মনস্কামনা এতে পূর্ণ হবে। কারণ ময়ূর পালক গৃহে রাখলে ঘরের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় এবং শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালকের স্থান এবং উনি অত্যাধিক ময়ূর পালক পছন্দ করেন। তাই অবশ্যই দিন ময়ূর পালক গৃহে নিয়ে আসুন এবং বিশেষ করে আপনাদের গৃহে ছোট্ট বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওই ময়ূর পালকটি ঘরে কিনে এনে বাচ্চা যে রুমে ঘুমায় সেখানে রেখে দিবেন এবং একটি ময়ূর পালক আপনার মানে বাচ্চার বালিশের তলায় রেখে দিবেন। সেই বালিশের তলায় যেন মাথা রেখে সেই বাচ্চাটি ঘুমায়। ঠিক আছে? টোটাল যে 12টি ময়ূর পালক আপনাদের কিনতে বলবো আমি এই দিন, এই 12টি ময়ূর পালকের মধ্যে 2টো ময়ূর পালক আপনারা ইউজ করবেন আর বাকি 10টি ময়ূর পালকের মধ্যে 5টি ময়ূর পালক ঠাকুর ঘরে রাখবেন এবং যে ঘরে আপনারা ঘুমান সেই ঘরের পূর্ব দিকের দেওয়ালে 2টো বা 3টে ময়ূর পালক রাখবেন এবং সদর দরজার ভিতর দিকে ময়ূর পালক রাখবেন, অবশ্যই রাখবেন। আর বাকি যদি 1-2টো ময়ূর পালক বেঁচে যায় সেগুলো কিন্তু নিজের কাছে রাখবেন বা অর্থস্থানে রেখে দিবেন। এর ফলে কোনো নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না এবং সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের জীবনে অ্যাট্রাক্ট হবে। ভগবান শ্রী হরি কৃপা দৃষ্টিটা পাবেন যদি ছোট্ট একটি রিচুয়াল সেদিন করতে পারেন ময়ূর পালক দিয়ে। এছাড়াও যেসব দম্পতির জীবনে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই বনিবনা নেই, অশান্তি রয়েছে, সংসারে ফাটল ধরে গেছে কোনো কারণে, তারা এই বৈশাখী পূর্ণিমার দিন একটি রূপোর বাঁশি কিনে যে কোনো রাধা গোবিন্দর মন্দিরে গিয়ে দান করে আসুন এবং একটি ময়ূর পালক আপনাদের বিয়ের অ্যালবামের মধ্যে রেখে দিবেন। যেরকমই দাম্পত্য জীবনে প্রবলেম থাকুক না কেন সেই সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হবে এবং মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা এই বুদ্ধ বা বৈশাখী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি বিশেষ ভোগ নিবেদন করবেন এবং যদি পারেন 12টা পূর্ণিমাতেই মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই নৈবেদ্য কিন্তু নিবেদন করার চেষ্টা করবেন। এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভোগ। আপনারা কিভাবে বানাবেন এই ভোগটি সেটি বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন। চাল দুধের পায়েস তৈরি করবেন এবং তার মধ্যে কাটিং মিছরি, যেটাকে ছোট মিছরি বলা হয়, কাটিং মিছরি মিশাবেন, মা লক্ষ্মীকে এটি নিবেদন করবেন। এর ফলে মা লক্ষ্মী আপনাদের উপর আশীর্বাদ প্রদান করবে এবং আপনার ঘরে লক্ষ্মী স্থিত হবে। এবং ওই পায়েসের মধ্যে আরেকটি উপাদান দিতে হয়, ইনগ্রিডিয়েন্টস দিতে হয়, সেটা হচ্ছে কেশর। কেশর কিন্তু সেই পায়েসের মধ্যে অবশ্যই দিবেন। শুধু তাই নয়, এই ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করে পুজো অর্চনা হয়ে যাওয়ার পর সেই ভোগ বা নৈবেদ্যটি আপনারা মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে বাইরে চলে আসবেন এবং চন্দ্রের আলোতে 10 থেকে 15 মিনিট এই দিন প্রদোষকালে এই ভোগটি রেখে দিবেন। এরপর চন্দ্রের একটু পুজো অর্চনা করে, চন্দ্রের একটু বীজমন্ত্র পাঠ করে ওম শ্রাং শ্রীং শ্রং সচন্দ্রায় নমঃ এই মন্ত্রটি জপ করে আপনারা কি করবেন, ওই নৈবেদ্য ঘরে নিয়ে এসে পরিবারবর্গের মানুষজন কিন্তু এই ভোগটি গ্রহণ করবেন। এর ফলে শরীর স্বাস্থ্য যেমন নিরোগ থাকবে, ঠিক তেমনই জীবনে টাকা পয়সার চট করে কিন্তু অভাব আসবে না। আচ্ছা, এই বৈশাখী পূর্ণিমার দিন আরও একটি কাজ করতে পারেন। ছোট্ট ছোট্ট রিচুয়ালস যার যেরকম প্রবলেমস রয়েছে সেইভাবে তারা কিন্তু এই দিনটাকে এই ক্রিয়াগুলো দিনটিতে করতে পারেন। আপনার গৃহের সদর দরজায় অবশ্যই এই দিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং পূর্ণিমা তিথি লেগে যাওয়ার আগে তুলসী পত্র চয়ন করে রাখবেন, কারণ পূর্ণিমা তিথি চলাকালীন তুলসী পত্র ছিঁড়তে নেই। এছাড়াও তুলসী পত্র 21 দিন ব্যাপী বাসি কিন্তু হয় না। তো সেক্ষেত্রে আপনারা পূর্ণিমা তিথি এই তিথিটা লেগে যাওয়ার আগেই তুলসী পত্র চয়ন করে অবশ্যই প্রভু নারায়ণকে এই দিন নিবেদন করে করবেন। এতে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় এবং বড় পূর্ণিমার দিন তুলসী পত্র নারায়ণকে দেওয়া মানে আপনারা এতটুকু জেনে রাখুন, জীবন থেকে সমস্ত মলিনতা দূর হবে এবং সংসারে শ্রীবৃদ্ধি হবে। এছাড়াও এই বুদ্ধ বা বৈশাখী পূর্ণিমার দিন নিজের সদর দরজাতে আম পল্লব অবশ্যই টাঙাবেন। আমের যে পাতা রয়েছে সেই পাতা লাগাবেন। এক্ষেত্রে আমের পাতা সংগ্রহ করে তার মধ্যে
নিজের মধ্যমা আঙুল বা অনামিকা আঙুল দিয়ে, মধ্যমা আঙুল দিয়ে যে কোনো আঙুল ইউজ করতে পারেন, তর্জনীটি করবেন না, মধ্যমা অথবা অনামিকা আঙুল দিয়ে সিঁদুরের টিপ দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। এরপর সেটি মুখ্য দরজার বাইরের দিকে এই আম পাতাগুলো কিন্তু একটা সুতো দিয়ে টাঙিয়ে দিবেন। আচ্ছা, এরপর যে বিষয়টি বলবো মন দিয়ে শুনবেন। দেখুন, এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা সন্ধ্যার সময় যদি পারেন নিজেদের মৃত পরিজনদের উদ্দেশ্যে, তাদের যদি কোনো ফটো থাকে সেই ফটোর সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। এর ফলে সেই মৃত পরিজন ব্যক্তিদের আত্মার শান্তিকাম্য হয়। সেই আত্মার নরক যন্ত্রণা যেটা রয়েছে সেটা কিন্তু আর ভোগ করতে হয় না। পূর্বপুরুষেরা এতে অত্যন্ত সন্তুষ্ট হয় এবং এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও যারা ধনতেরাসের দিন শ্রীযন্ত্র গৃহে প্রতিষ্ঠা করতে পারেননি, তারা কিন্তু যে কোনো 12টা যে পূর্ণিমা রয়েছে, তো যে কোনো পূর্ণিমার দিন, কিন্তু এটি বৈশাখ মাসের সব থেকে বড় পূর্ণিমা, এই পূর্ণিমার দিন এই শ্রীযন্ত্র নিজের গৃহে প্রতিষ্ঠা করতে পারেন। অতি উত্তম তিথি, অতি উত্তম দিন একটি। শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করলে গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে এবং মা লক্ষ্মী ঘরে স্থিত হয়। এই ক্রিয়াটি আপনারা কিন্তু এদিন করতে পারেন। এছাড়াও যেসব মহিলাদের বিবাহতে প্রচণ্ড সমস্যা হচ্ছে, সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে, তারা এই বুদ্ধ পূর্ণিমার দিন 5 রকমের ফুল এবং তুলসী দলের মালা ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণকে নিবেদন করুন এবং তার মধ্যে যেন একটি হলুদ ফুল থাকে, কারণ হলুদ ফুল শ্রীকৃষ্ণের অতি প্রিয় এবং ভক্তি সহকারে নিজের সমস্যার কথা জানান। অবশ্যই বিবাহ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূরীভূত হবে। আপনারা মনের মতন স্বামী অর্জন করতে পারবেন। অনেক সময় হয় ঘরে প্রাপ্তবয়স্ক মহিলা বসে রয়েছে, বিয়ে হচ্ছে না কোনো কারণে, সেক্ষেত্রে উপায়টি করে দেখতে পারেন। আচ্ছা, এরপর আলোচনা করব যে বুদ্ধ পূর্ণিমার দিন কোন সেই 3টে সবজি খেতে নেই যেগুলো খেলে জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসে, মৃত্যুর পরও নরক ভোগ করতে হয়। দেখুন, শাস্ত্রমতে পূর্ণিমার দিন মাশরুম বা ছত্রাক জাতীয় কোনো খাবার গ্রহণ করা একেবারেই শুভ নয়, কারণ মাশরুমকে তামসিক আহারের মধ্যে শাস্ত্রমতে গণ্য করা হয়। দেখুন, ছত্রাক বা মাশরুম জাতীয় খাবার অনেকেই ভাবে কি এটি নিরামিষ খাবার, কিন্তু তা নয়। এই খাবারটি খেলে শরীরে উত্তেজনার সৃষ্টি হয়, যার ফলে শাস্ত্রমতে নিষিদ্ধ করা হয়েছে যে এই খাবারটি কখনোই কোনো পূর্ণিমা তিথিতেই গ্রহণ করা উচিত নয়। এছাড়াও কোনো প্রকার অ্যালকোহল জাতীয় খাবার, নেশা জাতীয় খাবারও গ্রহণ করতে নেই, যেমন পান, বিড়ি, সিগারেট, গুটখা, এগুলো কিন্তু খেতে নেই। এছাড়াও বৌদ্ধ পূর্ণিমার দিন কোনরূপ গুরুপাক জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবারও গ্রহণ করতে নেই, যেমন মাছ, মাংস, ডিম, এগুলো আমিষ খাবারের মধ্যেই পড়ে। যাই হোক, এগুলো কিন্তু এদিন খেতে যাবেন না। বুদ্ধ পূর্ণিমার দিন অন্যের বাড়িতে গিয়ে খাদ্য আহার গ্রহণ করা উচিত নয়, নিজের বাড়িতেই সাত্ত্বিক আহার রন্ধন করে সেই খাদ্য গ্রহণ করা উচিত। এছাড়াও এই বুদ্ধ পূর্ণিমার দিন পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, এগুলো গ্রহণ করতে নেই, এতে জীবনে দুর্ভাগ্য নেমে আসে। এছাড়াও তেতো জাতীয় খাবার যেমন নিম, উচ্ছে, করলা, এই খাবারগুলো কিন্তু বৈশাখ মাসে তো খেতে নেই, বিশেষ করে বুদ্ধ পূর্ণিমার দিনও গ্রহণ করতে নেই। করলে কি হয়, পারিবারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ফ্রেন্ড সার্কেলে, রিলেশনশিপে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম চলে আসে, সমস্যা ক্রিয়েট হয়। এছাড়াও এই বৈশাখী পূর্ণিমার দিন মুসুর ডাল গ্রহণ করবেন না, নিষিদ্ধ রয়েছে। এছাড়াও অনেক ক্ষেত্রে বেগুন, শিম, বরবটি, ফুলকপি বা বাঁধাকপি খাওয়াও অশুভ বলে মনে করা হয় এই বৈশাখী পূর্ণিমার দিন বা বুদ্ধ পূর্ণিমার দিন। সুতরাং যে খাবারগুলির কথা বললাম, এগুলো কিন্তু কখনোই এই দিন রন্ধন করবেন না গৃহে, এবং কি নিজেরা গ্রহণ পর্যন্ত করবেন না। আচ্ছা, এরপর ভিডিওর পঞ্চম অংশে আলোচনা করব এমন একটি রেমেডি বা উপায় সম্পর্কে, যেটি বুদ্ধ পূর্ণিমার দিন করলে 100% জেনে রাখুন আপনাদের সকল ইচ্ছে পূর্ণ হবে। তবে যারা ভাবছেন এই ক্রিয়াটি করবেন, তারা কিন্তু এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এছাড়াও নারী পুরুষ সবাই কিন্তু এই উপায়টি করতে পারেন। দেখুন, এই উপায়টি করার জন্য আপনারা কি করবেন, বুদ্ধদেবের একটি মূর্তি বা ছবি অবশ্যই গৃহে রাখবেন। তবে হ্যাঁ, মহিলাদের রজস্বলা অবস্থায় এই ক্রিয়াটি কিন্তু করতে যাবেন না। দেখুন, বুদ্ধ পূর্ণিমা তিথিটি আমাদের কাছে এত মহত্বপূর্ণ কেন, তার পিছনে কারণ রয়েছে। এই পৃথিবীতে প্রভু নারায়ণের যিনি নবম অবতার, তিনিই কিন্তু বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এই বৈশাখী পূর্ণিমার দিনে। উনি বোধি বৃক্ষের তলায় তপস্যা করে বোধিসত্ত্ব পরম জ্ঞান অর্জন করেছিলেন এবং এই বুদ্ধ পূর্ণিমার দিনেই উনি কিন্তু মহা
নির্মাণ লাভ করেছিলেন, অর্থাৎ দেহত্যাগ মানে নিজের দেহ পরিত্যাগ করেছিলেন। তাহলে এই ত্রিসংযুক্ত মহাতিথিতে বিশেষ কিছু উপায় রয়েছে, সেগুলো করলে তা কিন্তু 99% সফল হওয়ার সুযোগটা কিন্তু বেড়ে যায়, সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও এই বিশেষ তিথিতে এই দিনটির এনার্জি অত্যন্ত হাই লেভেলে থাকে, অর্থাৎ পজিটিভ এনার্জিটা অত্যন্ত পরিমাণে এনভায়রনমেন্টের মধ্যে থাকে, যার ফলে এই সময়ে যদি আপনারা আপনাদের মনের কোনো ইচ্ছা গৌতম বুদ্ধের কাছে জানান, সেটা কিন্তু উনি পূরণ করে থাকেন। তবে উপায়টি সম্পূর্ণ নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস সহকারে করার চেষ্টা করবেন। দেখুন, আপনারা প্রথমত একটি গৌতম বুদ্ধের মূর্তি বা ছবি নিয়ে নেবেন। সেটি আপনার ঠাকুর ঘরে পবিত্র স্থান দেখে জলচৌকির উপর সাদা কাপড় পেতে তার উপর ছবি বা মূর্তিটি রাখবেন। এদিন আপনার ঘরের অন্যান্য ঠাকুর দেবতার সঙ্গে গৌতম বুদ্ধের ছবি কিন্তু রাখবেন না, আলাদা করে আসনের উপর উনাকে বসাবেন এবং ফুল নৈবেদ্য যেটা ইচ্ছা সেটা আপনি গৌতম বুদ্ধকে দিতে পারেন। এবং যদি পারেন অল্প করে ক্ষীর বা পায়েস, গৌতম বুদ্ধের খুবই প্রিয়, এবং এই পায়েস গ্রহণ করেই গৌতম বুদ্ধ ব্রত বা তপস্যার উপবাস ভঙ্গ করেছিলেন। সুতরাং পারলে পায়েস গৌতম বুদ্ধকে নিবেদন অবশ্যই দিন করার চেষ্টা করবেন। পরে সেটি নিজেরা প্রসাদ রূপে পরিবারবর্গ সমেত তা গ্রহণ করবেন। যাই হোক, গৌতম বুদ্ধের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তার সাথে ধূপ ধুনা যা আছে সেগুলি প্রজ্বলিত করবেন। তবে সম্পূর্ণ ক্রিয়াটি আমি পুনরায় বলছি, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরেই কিন্তু করবেন। যাই হোক, আপনারা পূর্ব দিকে মুখ করে বসে উপায়টি করবেন। বুদ্ধদেবের কাছে হাত জড়ো করে বসে এই মন্ত্রটি চ্যান্টিং করবেন, বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধন্যাং শরণাং গচ্ছামি, সাঙ্গাং শরণাং গচ্ছামি। এই মন্ত্রের মানেটা হলো, আমি বুদ্ধের শরণ নিলাম, আমি ধর্মের শরণ নিলাম এবং আমি সংঘের শরণ নিলাম। এইভাবে 108 বার অথবা 21 বার অথবা 3 বার এই মন্ত্রটি রিপিটেশন করবেন। তারপরে হাত জড়ো করে বলবেন, হে গৌতম বুদ্ধ, আপনি আমার এই হৃদয়ে বিরাজ করুন। এবং কয়েক মিনিট একটু কল্পনা করবেন যে গৌতম বুদ্ধ আপনার হৃদয়ে বিরাজ করছেন, এরকম মনে একটা ভাব নিয়ে আসবেন, এরকম একটা ভিজুয়ালাইজেশন করবেন চোখ বন্ধ করে, যে গৌতম বুদ্ধ আপনার এই যে অন্তরাত্মা আছে, হৃদয় রয়েছে, এখানে উনি বিরাজ করছেন। এক কথায় বললে বুঝতে পারবেন, আপনি চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে আপনি অনুভব করবেন আপনি একটা প্রতীকী ছবি নিজের হৃদয়ে রয়েছে, গৌতম বুদ্ধ রয়েছে, লাইক এরকম একটা কল্পনা করবেন। এতটুকু কাজ করার পর আপনার যেটা সমস্যা রয়েছে বা আপনি যেটা চান বা আপনার যেটা মনস্কামনা রয়েছে, সেটা খুবই ভক্তি ভরে বিশ্বাসের সঙ্গে নিষ্ঠার সহিত গৌতম বুদ্ধকে জানাবেন যে, হে প্রভু, আমার এই ইচ্ছেটা রয়েছে, এটা আপনি দয়া করে পূরণ করুন। এইভাবে 2-3 বার আপনি এই বিষয়টা মনে মনে চিন্তন করবেন, ভাববেন আপনার যে সমস্যা রয়েছে, আপনি যেটা চাইছেন, আপনার যেটা মনস্কামনা রয়েছে, সেই মনস্কামনাটা পূর্ণ হয়ে গেছে প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু একটা ম্যানিফেস্টেশন প্রসেস, বৈশাখী পূর্ণিমার বা বুদ্ধ পূর্ণিমার। আপনি যেটা চান সেটা আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন, এরকম মনে একটা প্রেজেন্ট টেন্সে বিষয়টা ভাববেন। 10 থেকে 15 মিনিট পুনরায় এই বিষয়টা নিয়ে ভাববেন, জপ করবেন, কাউন্ট করার কোনো প্রয়োজন নেই। দেখুন, এই এতটুকু উপায় যদি আপনারা এদিন করতে পারেন, তাহলে কিন্তু আপনার মনস্কামনা, আপনার ইচ্ছা অবশ্যই কিন্তু পূর্ণ হবে। তথা আপনারা যে জলচৌকির উপর গৌতম বুদ্ধের ছবিটি রেখেছিলেন, সেটি কিন্তু সেদিন আর তুলবেন না, তার পরের দিনে আপনার জায়গাটি পরিষ্কার করে নিতে পারেন। আর একটা বিষয় বলে দিচ্ছি, যতদিন না আপনার ওই মনস্কামনাটি পূরণ হচ্ছে, ততদিন আপনারা কিন্তু মনে মনে গৌতম বুদ্ধের উদ্দেশ্যে প্রার্থনা মন্ত্রটি উচ্চারণ করে প্রার্থনা করে যেতে পারেন। দেখুন, আপনারা মনে বিশ্বাস রেখে শুধু এতটুকু উপায় করে দেখুন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যেটা চাইছেন সেটাই পাবেন। যত বড়ই মনের ইচ্ছা থাকুক না কেন, পরিকল্পনা আপনাদের রয়েছে, সেটা কিন্তু পূরণ হতে বাধ্য। আচ্ছা, এরপর ভিডিওর ষষ্ঠ অংশে আলোচনা করব বুদ্ধ পূর্ণিমার দিন চালের পাত্রে বা চালের ড্রামে কোন জিনিসটি রাখলে ঘরে লক্ষ্মী স্থিত হয়, ঘরে লক্ষ্মী বৃদ্ধি হয়, টাকা পয়সা সব দিক দিয়ে আসতে থাকে। দেখুন, এক্ষেত্রে বুদ্ধ পূর্ণিমার দিন 21টি অক্ষত চাল নেবেন, তাতে ভালো করে হলুদ মাখিয়ে দিবেন। এরপর ওই চালগুলি একটি লাল শালু কাপড়ে ভরে ভালো করে পুটুলি করে মা লক্ষ্মীর চরণে রেখে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে ওই পুটুলিটি আপনারা এক হয় নিজের মানিব্যাগে রাখতে পারেন, নতুবা
লকার বা আলমারিতে রাখতে পারেন, বা আপনি ব্যবসা করেন তো সেক্ষেত্রে ব্যবসার যে ক্যাশ বাক্স রয়েছে সেখানেও রেখে দিতে পারেন। এর ফলে অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসবে, তথা মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি পাবেন যদি এই উপায়টি বৌদ্ধ পূর্ণিমার দিন করতে পারেন। এছাড়াও যে পরিবারে চাল, হলুদ, লবণ এবং সরিষার তেল এই কয়েকটা উপকরণ শেষ হওয়ার আগেই পরিবারের সদস্যরা এগুলিকে মজুত রাখে, সেই পরিবারে কিন্তু কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হয় না। যাই হোক, এই বুদ্ধ পূর্ণিমার দিন আরও একটা উপায় বলছি, অবশ্যই করবেন। তা হলো এক মুঠো চাল হাতে নিয়ে তার মধ্যে হলুদ ভালো করে মাখিয়ে তা রূপোর কোনো পাত্রে আপনি রেখে দিন। তবে যদি রূপোর পাত্র না থাকে তার বিকল্প হিসাবে পিতল, তামা অথবা মাটির পাত্রতেও সেই চাল রেখে দিতে পারেন, এবং সেই হলুদ মাখা চালের মধ্যে একটি সুপারি, একটি 1 টাকার কয়েন, একটি লক্ষ্মী কড়ি, একটি গোমতী শঙ্খ, একটি পদ্ম বীজ রেখে সেই পাত্রটিকে যদি আপনারা আপনাদের ঠাকুর ঘরে মাতা লক্ষ্মীর সামনে রেখে দেন এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করেন, সাথে 108 বার ওম মহালক্ষ্মী আয়ে নামা এই মন্ত্রটি উচ্চারণ করেন, তাহলে 100% জেনে রাখুন আপনাদের সংসারে অর্থ উপচে পড়বে এবং সংসার থেকে কখনোই টাকা পয়সার অভাব আসবে না। ক্যাশ ফ্লো কোন দিক দিয়ে আপনাদের জীবনে আসবে, অপরচুনিটি বিভিন্ন দিক থেকে পাবেন, এগুলো ধারণার বাইরে। সুতরাং এই চালের উপায়টা কিন্তু এই বৈশাখী পূর্ণিমার দিন অবশ্যই করার চেষ্টা করবেন। আমার যারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইবার রয়েছেন, তারা কিন্তু এই বিষয়টি জানেন। আমি গত বছরের উপায়টি দিয়েছিলাম, অনেকেই খুব ভালো রেজাল্ট পেয়েছে, কমেন্টে আমাকে জানিয়েছিল। তো সেক্ষেত্রে এই বছর আপনাদেরকে দিচ্ছি আমার নতা শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, আপনারা করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। যাই হোক, এইভাবে চালের পুটুলিটি আপনারা রাখবেন সেটা জানালাম, এবং মা লক্ষ্মীর পুজোটা শেষ হওয়ার পর ওই পুটুলিটি আপনারা কি করবেন, মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করবেন এবং সেটি নিজের রান্নাঘরের যে প্রধান চালের ড্রাম রয়েছে সেখানে পুটুলিটি প্লেস করে দিবেন। এবং আরেকটি বিষয় মাথায় রাখবেন, ওই ড্রামের চাল যেন পুরোপুরি শেষ না হয়ে যায়, তার আগেই কিন্তু চাল এনে ড্রামটি ভর্তি করে রাখবেন, এটি মাথায় রাখবেন। এবং আপনারা যখন রান্না করবেন সেই চালের পাত্র থেকেই চাল বার করবেন এবং রান্না করবেন। এর ফলে আপনাদের জীবন থেকে দুশ্চিন্তা দূরীভূত হবে, অর্থের টানাটানি কমবে, বাজে খরচটা কমবে, সাংসারিক জীবন থেকে অশান্তি দূরীকরণ হবে। সর্বোপরি এই উপায়টি করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং দুহাত ভরে আশীর্বাদ প্রদান করেন। আজ এরপর ভিডিওর সপ্তম অংশে আলোচনা করব বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন কোন কর্মগুলো করা আমাদের একান্তই অনুচিত, করতে নেই সে সম্পর্কে। নাম্বার 1, এই দিন প্রাণী হত্যা করবেন না। নাম্বার 2, এই বৈশাখী পূর্ণিমার দিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না, সংযম রাখার চেষ্টা করবেন। নাম্বার 3, বুদ্ধ পূর্ণিমার দিন ভুল করেও কোনো নারীকে অপমান করবেন না বা কোনো গরিব মহিলার প্রতি খারাপ দৃষ্টি বা অশ্রাব্য কথার প্রয়োগ করবেন না। নাম্বার 4, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন ক্ষৌর কর্ম করবেন না, যেমন চুল, নখ, দাড়ি কাটা আদি ইত্যাদি কাজগুলো করা, বিউটি পার্লারে যাওয়া, এইগুলোকে অ্যাভয়েড করবেন। নাম্বার 5, এই দিন টাকা পয়সা লেনদেন করবেন না, কাউকে ধার দেওয়া, লোন নেওয়া এই কাজগুলো করতে নেই। নাম্বার 6, বুদ্ধ পূর্ণিমার দিন কালো রঙের বা নীল রঙের বা ধূসর রঙের কোনো বস্ত্র পরিধান করবেন না। নাম্বার 7, বাড়িতে কোনো গরিব মানুষ এলে, ভিক্ষা চাইতে এলে তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না, আপনার সামর্থ্য মতো কিছু দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 8, কোনো কুকুর, বিড়াল বা অসহায় প্রাণী যদি এই দিন বাড়িতে আসে তাড়িয়ে দেবেন না, পারলে তাদের কিছু খাওয়াবেন। নাম্বার 9, বৈশাখী পূর্ণিমার দিন অতি অবশ্যই আপনারা সন্ধ্যার সময় লক্ষ্মী পাঁচালী পাঠ করতে কিন্তু ভুলবেন না। এর ফলে মা লক্ষ্মী ঘরে স্থির হয়ে যায়, সে সংসারে মা লক্ষ্মী আসেন এবং স্থির থাকেন। নাম্বার 10, এই দিন পারলে অবশ্যই বৈষ্ণব বা বৈষ্ণবকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে কিছু খাওয়াবেন, এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। নাম্বার 11, বুদ্ধ পূর্ণিমার দিন কোনো প্রকারের চামড়ার জিনিস ক্রয় করবেন না, যেমন বেল্টই হতে পারে, জুতো বা চপ্পল, যেগুলো বেসিক্যালি চামড়ার সঙ্গে কানেক্টেড সেই জিনিস কিন্তু পূর্ণিমার দিন ঘরে ক্রয় করে আনতে নেই। কি হয়, রাহু খুব বাজেভাবে প্রভাব ফেলে জাতক জাতিকাদের জীবনে। নাম্বার 12, বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই পায়েস তৈরি করবেন এবং সেটি প্রভু নারায়ণকে এবং বুদ্ধদেবের কোনো ছবি মূর্তি থাকলে উনাকে অবশ্যই এই পায়েস কিন্তু রন্ধন করে নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন। এবং পায়েসের মধ্যে আর কি দিবেন, অল্প করে কাটিং মিছরি, 2-4 দানা এলাচের টুকরো,
এবং অল্প কেশর অবশ্যই দিবেন পায়েসের মধ্যে, এবং পুজো হয়ে যাওয়ার পর ওই প্রসাদ নিজেরাও কিন্তু সপরিবার সমেত গ্রহণ করবেন। এর ফলে সারাটা বছর নতুন বছরে সুস্থ এবং নিরোগ থাকবেন। শুধু তাই নয়, আপনারা যদি এই দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে, আমি আগেই বললাম, এই দিন পায়েস সন্ধ্যার সময় বা প্রদোষকালে চন্দ্রদেবকে নিবেদন করেন এবং সেটি যদি নিজেরাও গ্রহণ করেন, এর ফলে কি হয়, সারা বছর ক্যাশ ফ্লো অর্থাৎ টাকা পয়সা আপনাদের জীবনে কিন্তু আসতে থাকবে। কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, আবার চন্দ্রকে বলা হয় ক্যাশ ফ্লোয়ের কারক গ্রহ। সুতরাং চন্দ্রদেবকে এই দিন পায়েস অর্ঘ্য অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর ভিডিওর অষ্টম অংশে আলোচনা করব বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলায় প্রতিদিন এই একটা বস্তু, জীবনে কখনো অর্থের অভাব আসবে না। এটি অত্যন্ত চমৎকারী এবং ফলপ্রদ একটি উপায়, প্রত্যেকেই করতে পারেন। তবে হ্যাঁ, এই উপায়টি করার সময় যেন আপনাকে কেউ দেখে না ফেলে এবং আপনাকে যেন কেউ স্পর্শ না করে, পিছন থেকে আপনাকে যেন কেউ না ডাকে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। ক্রিয়াটি সম্পূর্ণ গোপনভাবেই করতে হবে। প্রথমত উপায়টি করার জন্য আপনাদেরকে মূলত দুটি জিনিসের প্রয়োজন। প্রথমত একটি লক্ষ্মী কড়ি, একটি 16 আনার কয়েন। দেখুন, আপনারা যখন এই উপায়টি করবেন তার আগে ওই লক্ষ্মী কড়ি 1 টাকার কয়েনটি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। উপায়টি করার অবশ্যই স্নান করে শুদ্ধাচার হয়ে তবে উপায়টি করতে যাবেন। আপনারা যেমন সন্ধ্যাবেলায় এদিন তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন, সেইভাবেই সন্ধ্যার পুজো অর্চনা করবেন, তুলসী তলায় ধূপ প্রদীপ দেখাবেন এবং সন্ধ্যা দেওয়ার পর আপনারা কিন্তু ঠাকুর ঘরের সামনে অবশ্যই একটি এদিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। যদি গাওয়া ঘি না থাকে ঘরে, সেক্ষেত্রে সরিষার তেলের প্রদীপ অবশ্যই তুলসী মঞ্চে নিজের ঠাকুর ঘরে যে ঠাকুর দেবতা রয়েছে ওনাদের কাছে প্রজ্বলিত করবেন এবং সাধ্যমতো আপনি যেমন আরাধনা ধূপ ধুনো দেখান তুলসী তলায়, ঠিক তেমনভাবে দেখাবেন। এরপর আপনার কাজ হলো, আপনি তুলসী তলায় ধূপ এবং প্রদীপ দেখানোর সময় অবশ্যই আপনি তুলসী মাতার উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা মাকে জ্ঞাপন করতে ভুলবেন না। তবে ক্রিয়াটি করার পূর্বে সন্ধ্যা দেওয়ার সময়সীমা যেটি রয়েছে, অবশ্যই মানে সেই সময়ে আপনারা এই মন্ত্রটি কিন্তু জপ করবেন। মন্ত্রটি কিন্তু আমাদের সবার পরিচিত, মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। এরপর আপনারা নিজের ঠাকুর ঘরে চলে এসে মহালক্ষ্মীর সামনে 11 বার মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। মাকে মনে মনে নিজের ইচ্ছা মনস্কামনাগুলি ব্যক্ত করবেন এবং মা লক্ষ্মীর মন্ত্রটি হচ্ছে ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নমঃ। আগে হ্যাঁ, এরপর আপনার আরাধনা পর্ব শেষ হওয়ার পর আপনাদেরকে পুনরায় তুলসী মঞ্চের কাছে এসে যে কাজটি করতে হবে তা হলো, আপনি তুলসী গাছকে স্পর্শ না করে আপনাদের যে তুলসী মঞ্চ রয়েছে সেই মঞ্চের নিচে থেকে একটু মাটি সংগ্রহ করে নেবেন, তথা তুলসী তলার পবিত্র মাটির উপরে আপনি ওই 1 টাকা বা যে কড়িগুলি নিয়েছিলেন সেই কড়িগুলি রেখে দিবেন। কোনোভাবেই আপনারা তুলসী গাছ বা তুলসী পত্রতে স্পর্শ করবেন না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। শুধু তুলসীর যে মাটিটি রয়েছে ওই মাটিতে কিন্তু কড়ি বা টাকাটি রাখতে হবে। এরপর 2রা মে শনিবার দিন ওই 1 টাকার কয়েন এবং কড়ি যেটি দিয়েছেন তুলসী মাটিতে, সেটি ওখান থেকে সংগ্রহ করে একটি লাল চেলি কাপড়ে ভরে, যেখানে আপনারা ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন, যেখানে চাল রাখেন বা টাকা পয়সা অলংকার রাখেন, সেরকম কোনো একটি পবিত্র স্থানে, গোপন স্থানে এই জিনিসটি শুধু প্লেস করে দিবেন, রেখে দিবেন। দেখুন, এই কাজটি যদি আপনারা আগামী 1 মে শুক্রবার দিন করতে পারেন তাহলে জীবনে অবশ্যই সফলতা আসবে, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। অর্থনৈতিক কষ্ট আপনাদেরকে আর চট করে মানে আষ্টে পৃষ্ঠে জর্জরিত করে রাখতে পারবে না, সেই থেকে বেরিয়ে আসতে পারবেন এবং কি মনস্কামনা পূর্ণ হবে। সর্বোপরি এই ছোট্ট একটি উপায়ের মাধ্যমে আকস্মিক নানান দুর্ঘটনা বিপত্তিকে আপনারা কিন্তু নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন। এই ক্রিয়াটির মাধ্যমে পরিবারে অশান্তিটা কমবে, জীবনে কখনো অন্ন বস্ত্র বাসস্থানের কমতি হবে না। এটি অত্যন্ত প্রমাণিত ফলপ্রদ উপায়, করে দেখুন, আশা করছি ফল পাবেন হাতে নাতে। যাই হোক, ভিডিওটি ইতিমধ্যেই অনেকটাই লেন্দি হয়ে গেছে, বড় হয়ে গেছে, সুতরাং আর দীর্ঘায়িত করছি না, অথবা আপনাদের ধৈর্য নষ্ট হয়ে যেতে পারে। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। যতগুলো উপায় বলেছি সবগুলোই করতে হবে, তার কোনো দিব্যিদিয়া নেই। যার যেটাতে কমফর্টেবল সেইভাবে আপনারা কিন্তু বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার এই রেমেডিগুলো করার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় বুদ্ধদেব, প্রভু নারায়ণ লিখে জানাবেন। এতে অত্যন্ত রূপায়িত হব।
রাধে রাধে কমেন্ট লিখে জানাবেন, এবং আমরা খুব ভালো লাগবে এতে। এবং যারা হস্তবিচার, প্রিমিয়াম কুষ্টি করাতে চাইছেন বা অনলাইনে বাস্তু বিচার করাতে চাইছেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইনে বুকিং করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।